হ্যালো এভরিওয়ান অ্যান্ড ওয়েলকাম টু মাই চ্যানেল। এখন আমি শ্রীলঙ্কা আর ভারতের কালচারাল সম্পর্ক নিয়ে, সাংস্কৃতিক সম্পর্ক নিয়ে পার্ট ওয়ানটা আমি অলরেডি আমার চ্যানেলে ড্রপ করেছি স্টেজ ড্রামাতে। আপনারা চাইলে সেটা দেখতে পারেন। এবং এটা হচ্ছে পার্ট টু। পার্ট টুটা কি? পার্ট টু হচ্ছে আমরা যেমন গতকাল আমরা দেখেছিলাম যে বা বলেছিলাম যে ভারত মহাসাগরের হৃদয় হচ্ছে শ্রীলঙ্কা। আর এছাড়াও শ্রীলঙ্কাকে কিন্তু অনেক কিছু বলা হয়। অনেক কিছু মানে আর একটা জিনিসও বলা হয়, সেটা হচ্ছে ভারতের অশ্রু, মানে চোখের জল হচ্ছে শ্রীলঙ্কা। আপনারা ভালো করে শ্রীলঙ্কা দ্বীপটার কথা চিন্তা করুন। একটা ওয়াটার ড্রপের মতো শ্রীলঙ্কা দ্বীপটার যে স্ট্রাকচারটা সেই রকম। তো এটাকে বলা হয় যে ভারতের চোখের জল। তো যাই হোক, শ্রীলঙ্কার সঙ্গে ভারতের সম্পর্ক নিয়ে তো সবার আগে আমাদের রামায়ণের কথা বলতে হয়। রামায়ণের কথা তো আছেই, তার সঙ্গে সঙ্গে শ্রীলঙ্কার যে নাম, আহ, যেমন আমাদের প্রত্যেকের একটা অফিসিয়াল নেম থাকে, বাড়ির নামটা আলাদা হয়। তো শ্রীলঙ্কারও একটা অফিসিয়াল নেম আছে, সেটা হচ্ছে ডেমোক্রেটিক সোশ্যালিস্ট রিপাবলিক অফ শ্রীলঙ্কা। তো এখানে শ্রীলঙ্কার যদি প্রাচীন রাজধানীর কথা যদি আমরা বলি, তো সেই প্রাচীন রাজধানী হচ্ছে অনুরাধাপুরা। তো সেই অনুরাধাপুরা নিয়ে আমি কথা বলবো। প্রাচীনত্ব নিয়ে অবশ্যই কথা বলবো। প্রাচীনত্ব নিয়ে কথা না বললে বা ইতিহাস নিয়ে কথা না বললে বা পুরাণ নিয়ে কথা না বললে তাহলে জিনিসটা কমপ্লিট হবে না। কিন্তু যেটা বর্তমানে শ্রীলঙ্কার প্রাণ, সেটা হচ্ছে শ্রীলঙ্কার জঙ্গল। এখানে আমি দুটো ছবি, মানে সবচেয়ে, মানে যেটা সবচেয়ে বেশি ফেমাস, সেই দুটো ছবি আমি আপনাদের সামনে দেখাতে চাইছি। সেটা হচ্ছে শ্রীলঙ্কান জঙ্গল, রেন ফরেস্ট, ট্রপিক্যাল রেন ফরেস্টের যে জঙ্গল, সেখানে যে ধরনের পরিবেশ থাকে সেটা। এটা হচ্ছে প্রথম ছবিটা। এবং দ্বিতীয় ছবিটা হচ্ছে, আপনারা দেখতে পাচ্ছেন যে এটা হচ্ছে ইল্লা জঙ্গল রিসর্ট। এখানে এখানে কিন্তু দেখুন দিনের আলো, দিনের আলোর মধ্যেও কিন্তু হ্যারিকেন জ্বালিয়ে এখানে কিন্তু এই ছবিটাকে তোলা হয়েছে। এটা কিন্তু কোনো এমনি আলো নয়, এটা হ্যারিকেন জ্বালিয়ে এই আলোতে ছবিটা তোলা হয়েছে। এটাই কিন্তু এর বিউটিটা লাগছে। অথচ দেখুন এই হ্যারিকেনের ছায়াটা জলের মধ্যে পড়ছে, দেখতে কিন্তু দারুণ লাগছে। তো সেটার রিফ্লেকশনটা যখন আমাদের চোখে এসে পড়ছে, আমার মনে হলো এগুলোর অন্য অনেক কিন্তু ছবি আছে। এগুলো আপনারা গুগল সার্চ করলে বিভিন্ন রকমের ডকুমেন্টারি, এমনিও ট্রাভেল ব্লগারদের মানে ভিডিওগুলো দেখলে আপনারা পেয়ে যাবেন, অনেক রকমেরই আছে। কিন্তু আমার মনে হলো এগুলো হচ্ছে, মানে আমার চোখে এগুলো বেস্ট মনে হয়েছে এই ছবিগুলো। দিনের আলোতে হারিকেন জ্বালিয়ে জঙ্গলের মধ্যে ছবি, এবং সামনে একটা ছোট্ট জলাশয়ও আছে। মানে আমার বিউটিফুল লেগেছে এই ছবিটাকে। মানে মানে আমি বোধহয় 100-এ 100 দেবো। মানে এরকম একটা ছবি মনে হচ্ছে। যিনি তুলেছেন তিনি কতটা যত্ন সহকারে, এবং ছবি সম্পর্কে তার কতটা ভালো আইডিয়া আছে যে তিনি এরকম ধরনের ছবি তিনি তুলেছেন। তো এরপর যদি আমরা চলে আসি নেক্সট ফেজে, শ্রীলঙ্কা মানেই চতুর্দিকে সমুদ্র। সমুদ্র মানেই সি বিচ। সি বিচের একটা সিনারি, এই সিনারিটা আমার সবচেয়ে বেশি ভালো লেগেছে শ্রীলঙ্কার। তো এখানে যে বিভিন্ন রকমের যে জঙ্গল আছে আর সমুদ্র, এই জঙ্গল আর সমুদ্রের বিউটিটা হচ্ছে মারাত্মক। এটা বর্তমান সময়ে মানে শ্রীলঙ্কাতে ট্যুরিজমের যে ট্যুরিজমটা এখানে একটা শিল্পের পর্যায়ে চলে গেছে। তো ট্যুরিজমটা যে এত বেশি এখানে প্রাধান্য পাচ্ছে কেন, এই মানে মানে নেচারকে এরা এত সুন্দরভাবে এরা প্রেজেন্ট করেছে। বা আপনারা, নেচার এখানে এমনি এদের সঙ্গে আছে। শুধু দেখুন ছবিগুলো, ছবিগুলো দেখেই মানে আমার, মানে একটা সময় মনে হচ্ছিল যে আমি এইটা নিয়েই কথা বলি, কিন্তু আমি আমার বিষয় থেকে তো সরতে পারি না, কারণ আমি কোনো ট্রাভেল ব্লগার নই। তো আমি আমার বিষয় থেকে আমি সরতে পারবো না। তো এমনিতে তো আমরা জানি যে এই শ্রীলঙ্কার যে প্রাচীনতম প্রাচীনতম যেটা রাজধানী ছিল সেটা হচ্ছে অনুরাধাপুরা। অনুরাধাপুরার বেশ কিছু ছবি একসঙ্গে কোলাজ করা আছে, পেয়েছি আমি, সেই জন্য একসঙ্গেই আমি এটা দেখালাম। এটা হচ্ছে প্রাচীন ঐতিহাসিক যুগ।
অনুরাধাপুরা ছিল সবচেয়ে বেশি শক্তিশালী। এটার সম্বন্ধে আমি পরবর্তী ভিডিওতে আলোচনা করব, কারণ আমরা তো এখন বর্তমান নিয়ে আলোচনা করছি, আমাদের তো ধীরে 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 এরপর অতীতে চলে যেতে হবে। তো যাই হোক, তো এইটা হচ্ছে অনুরাধাপুরা। এবং বর্তমানে যে ছবি, মানে শ্রীলঙ্কার রাজধানীর যে ছবিটা, সেটা আমরা সবাই জানি, কলম্বোর ছবি। এটা হচ্ছে সন্ধেবেলায় তোলা একটা ছবি। এই ছবিটাও আমার খুব ভালো লেগেছে। দিনের আলোতেও কিন্তু ছবি আছে, কিন্তু আমার সন্ধেবেলাটা যেন বেশি ভালো লেগেছে। এখানে আরেকটা জিনিস বলে দিই, শ্রীলঙ্কার কিন্তু দুটো রাজধানী। অনেকেই অবাক হবেন যে মানে কলম্বো হচ্ছে ইকোনমিক ক্যাপিটাল বলা হয় কলম্বোকে, কিন্তু প্রশাসনিক রাজধানী বলতে যেটা বোঝায় সেটাকে বলা হয় জয়বর্ধনপুরা কোট্টা। তো সেটা তাহলে কোনটা, সেটা দেখতে কেমন? এইটা হচ্ছে জয়বর্ধনপুরা কোট্টার রাতের ইমেজটা, কারণ আমি দুটোকেই রাতের ইমেজই আমি দেখিয়েছি। এটা আমার বেশ ভালো লেগেছে এই ছবিটা। এবং এর পরে যে ছবিটা আছে এটা হচ্ছে প্রশাসনিক দপ্তর যেটা। তো সুতরাং আমরা একটা জিনিস আমরা জানলাম যে শ্রীলঙ্কার দুটো রাজধানী আছে, একটা ইকোনমিক পারপাসে ইউজ হচ্ছে শক্তিশালী যেটা সবচেয়ে বেশি, এবং আরেকটা হচ্ছে প্রশাসনিক দপ্তর হিসেবে। এছাড়া অতীতের কথা যদি আমরা বলি, আমি জাস্ট একটা হিন্ট দিয়ে দিচ্ছি, যেমন 1505, 1658, 1796, এই যে সালগুলো আছে এখানে কিন্তু শুধুমাত্র যে শ্রীলঙ্কার আদিবাসীরা মানে সিংহলীরাই যে এখানে বাস করতো তা কিন্তু না। যেমন 1505 সালে পর্তুগিজ এসেছিল, 1658 সালে ডাচেরা এসেছিল, 1796 সালে ব্রিটিশরা এসেছিল, এবং 1948 সালে শ্রীলঙ্কা কিন্তু স্বাধীন হয়। শ্রীলঙ্কা যখন স্বাধীন হয়েছিল, আপনারা অনেকেই জানবেন যে শ্রীলঙ্কার প্রথম দিকের নাম ছিল সেইলন। সেইলন থেকে হয় লঙ্কা, এবং তারপর থেকে হয় নামটা হয় শ্রীলঙ্কা। তো এখানে তো এমনি যে ভাষা আছে সেটা সিংহলী ভাষা, সেটা আলাদাভাবে বলার কিছু নেই। আর এখানে যে জিনিসগুলো মানে আমাদেরকে অ্যাজ এ ট্যুরিস্ট, বা আমি আজকে ভারতবর্ষের একজন নাগরিক, আমাকে কোন জিনিসগুলো বেশি আকৃষ্ট করবে, তো সেই জিনিস নিয়ে আজকে একটু কথা বলি। এখানে সবার প্রথম যেটা আকৃষ্ট করবে সেটা হচ্ছে ইন্ডিয়ান শ্রীলঙ্কার মাঝখানে যেটা আছে সেটা হচ্ছে রাম সেতু। যেটা রাম সেতু নিয়ে অনেক বিতর্ক আছে, সেটা নিয়েও আমি আলোচনা করব। তো এই রাম সেতুটার একটা ওভারভিউ আমি দিয়ে নিচ্ছি। রাম সেতু বলে, এটা তো বাল্মীকি রামায়ণে এটা উল্লেখ আছে। বাল্মীকি তিনি উল্লেখ করেছেন যে এরকম ভারত থেকে লঙ্কাতে, তখন তো শ্রীলঙ্কা নামটা ছিল না, তখন লঙ্কেশ্বর রাবণ বলা হতো। রাবণ যখন লঙ্কেশ্বর রাবণ যখন দেবী সীতাকে যখন হরণ করে নিয়ে আসেন, তো তিনি তো এই শ্রীলঙ্কাতেই তিনি আসেন, সোনার লঙ্কা, তা সেখানে আসেন। তো তিনি তো পুষ্পক বিমানে চড়ে এসেছিলেন। তো এখানে একটা ব্যাপার আছে যে শ্রীরাম তিনি তার বানর সেনা সমেত তিনি এইরকম সোনার লঙ্কাতে তিনি আসবেন কি করে? তো তখনই তারা তৈরি করেন একটা মানে সোনার লঙ্কাতে যাওয়ার একটা রাস্তা তারা তৈরি করেন, সেটা হচ্ছে রাম সেতু, সেটার নাম দেওয়া হয়েছে। এটা তো আমাদের ভারতীয়দের সংস্কৃতি, আমরা যেহেতু রামায়ণ আমাদের জীবনে ওতপ্রোতভাবে জড়িত, সেহেতু আমরা রাম সেতুটাকে রাম সেতু বলছি। এবং আমরা কোথাও না কোথাও মনে প্রাণে আমরা বিশ্বাস করি যে ওটাই হচ্ছে সেই রামায়ণের যুগে বানরদের দ্বারা বানানো এই সেতু। কিন্তু আবার ব্রিটিশরা পরবর্তীকালে যখন আসে, তখন কিন্তু ব্রিটিশরা বলে যে না, তাদের খ্রিশ্চানিটি মতে অ্যাডামস, তাদের যিনি আদিপুরুষ, তিনি এই দ্বীপটাতে যাওয়ার জন্য তিনি একটা রাস্তা তৈরি করেছিলেন। তো সেই রাস্তাটাই হচ্ছে মানে এই রাম সেতুটাকে তিনি ওই রাস্তা বলছেন। মানে এখানে তাদের মতবাদের সঙ্গে আমাদের মতবাদের একটা ডিফার করছে। এছাড়া আপনারা পাশে যে একটা চূড়া মতো দেখতে পাচ্ছেন, এটাকে বলা হচ্ছে রত্নদ্বীপ পাহাড় বা অ্যাডামস পিক। অ্যাডামস পিক নামটা কিন্তু পরবর্তীকালে ব্রিটিশরা এসে দেয়। এটা প্রাচীনকালে এর নাম ছিল শ্রীপদ শৃঙ্গ। আমরা এমনিই জানি, আমি গতকালই ভিডিওতে বলেছি
যে পুরাণে আছে যে মানে শিব মহাদেব তিনি শ্রীলঙ্কা বানিয়েছিলেন। তো এখানে বা সিংহল দ্বীপ, যদি আরো ভালো করে বলি, সিংহল দ্বীপটা তিনি বানিয়েছিলেন, মানে তার ইচ্ছা অনুযায়ী সিংহল দ্বীপটা হয়েছিল। তো তখন এই যে শৃঙ্গটা ছিল, তখন সেই শৃঙ্গটাকে শ্রীপদ শৃঙ্গ বলা হতো। পরবর্তীকালে সেটা নাম পরিবর্তন করে হয় রত্নদ্বীপ পাহাড়, কিন্তু ব্রিটিশরা আসার পরে সেটার নাম দিয়ে দেয় অ্যাডামস পিক। তো এইভাবে বিভিন্ন রকমের মানে কন্ট্রোভার্সি এই জিনিসগুলো আছে। রাম সেতু নিয়ে একটা সিনেমা তো হয়েই গেছে, 2023 সালে বেরিয়েছিল, অক্ষয় কুমার ওটাতে লিড ক্যারেক্টারে ছিলেন, সেটা আমরা সবাই জানি। তো রাম সেতু নিয়ে অবশ্যই ডেফিনেটলি আমি কথা বলবো, কিন্তু এখন আমি আরো অন্যান্য জিনিস নিয়ে কথা বলি। এখানে আর একটা জিনিস যেটা আছে খুব ইম্পর্টেন্ট, সেটা হচ্ছে রাগলা জঙ্গল। আমি আগেই বলেছি শ্রীলঙ্কার প্রাণ হচ্ছে শ্রীলঙ্কার জঙ্গল এবং শ্রীলঙ্কার সমুদ্র। তো এই রাগলা জঙ্গলে কি আছে? কথায় আছে যে লঙ্কেশ্বর রাবণ যখন শিবের জন্য এখানে তপস্যা করেন এই পাহাড়ের কোনো একটা গুহাতে, সেই গুহাতে কিন্তু মানে মানে ওই গুহাটাকে ট্যুরিস্টদের জন্য কিন্তু রাবণ গুহা বলা হয়। এটা প্রায় মানে আপনারা বলতে পারেন যে সমুদ্র তল থেকে 8,000 ফিট উঁচুতে এটা অবস্থিত, এবং বর্তমানে বলে নাকি যে এখানে 17 ফিট লম্বা একটা সমাধি আছে, এবং কথিত আছে এটা নাকি লঙ্কেশ্বর রাবণের নাকি সমাধি। তো এটা নিয়ে অনেক তর্ক বিতর্ক আছে, এটার এখনো পর্যন্ত কোনো সেইভাবে কোনো জাস্টিফিকেশন পাওয়া যায়নি। আর আমি পাশে যে রাবণ, লঙ্কেশ্বর রাবণের যে ছবিটা আমি দিয়েছি, এটা কিন্তু এআই দ্বারা নির্মিত, এটা আপনারা গুগল সার্চ করলে এই ছবিটা পেয়ে যাবেন। তো যাই হোক, এটা তো গেল একটা ঐতিহাসিক, ঐতিহাসিক না, এটা পুরাণ অনুযায়ী। এটাতে আরেকটা জিনিস প্রমাণ হয়, অনেকে আমাদের দেশে অনেকে মনে করে যে রামায়ণ বা মহাভারতের আদৌ কোনো অস্তিত্ব আছে কিনা, কিন্তু এইটাতে কিন্তু প্রমাণ হয় যে অস্তিত্ব আছে। সে রাবণের মানে ডেড বডি, লঙ্কেশ্বর রাবণের শবদেহ এখনকার দিনে পাওয়া যাক আর নাই যাক, বহু বছর আগেকার জিনিস নাই পাওয়া যেতে পারে, কিন্তু এই যে সার্কামস্টান্সেস যেগুলো দেখাচ্ছে এখানে কিন্তু এটা প্রুফ হয়ে যাচ্ছে যে রামায়ণ, বাল্মীকি মুনি যে রামায়ণ উনি লিখেছিলেন তার মধ্যে কিছুটা হলেও সত্যতা আছে। এবার দেখুন, অত বছর আগেকার ঘটনা, কয়েক হাজার বছর আগেকার ঘটনা, সেটা লোকমুখে শুনতে 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 যখন সেটা আমাদের কানের কাছে এসছে, তখন হয়তো সেটা কিছু কিছু ঘটনা হয়তো এদিক ওদিক হয়েছে, কিন্তু বেস যেটা সেটা কিন্তু আছে, মানে সেটার সত্যতাটা কিন্তু এখান থেকে প্রমাণিত হয়। এরপরে আমরা চলে আসি যে একটা রামায়ণেরই একটা পোর্শনে, যে শ্রীরাম যখন রাবণকে যখন হত্যা করলেন, লঙ্কেশ্বর রাবণকে যখন হত্যা করলেন, অনেকে বলে যে এই থিওরিটা বলে যে লঙ্কেশ্বর রাবণকে কিন্তু দাহ করা হয়েছিল। এখানে আপনারা দেখবেন একটা পুঁথিকে মানে যারা আর কি মানে ওখানকার যারা ঐতিহাসিকরা যারা আছেন তারা এটাকে সংরক্ষণ করে রেখেছেন, এই ছবিটা দেখলে আপনারা বুঝতে পারবেন যে রাবণকে কিন্তু দাহ করা হচ্ছে। তাহলে এই আগের যে থিওরিটা, যেটা গুহার মধ্যে যার 17 ফিট লম্বা যার শবদেহ, তাহলে সেটা কার? এইখানে দুটো থিওরি কন্ট্রাডিক্ট করছে, যে রাবণকে যদি দাহ করা হয় তাহলে সেই 17 ফিট লম্বা যে দেহটা, সেই দেহটা অ্যাকচুয়ালি কার? তো এইরকম অনেক রকমের থিওরি কিন্তু এখানে আছে। এইটা হচ্ছে সেই দেহটা, মানে যেটাকে আর কি দেখানো হচ্ছে, এটা আমি গুগল থেকেই পেয়েছি। তো এটাকে দেখে মনে হচ্ছে, অনেকেই বলেন যে রাবণ, লঙ্কেশ্বর রাবণের দেহটাকে আহ, মানে সংরক্ষিত করে রাখা হয়েছিল অনেক, যাতে সেটা বছরের পর বছর যাতে টেকে। কিন্তু একটা জিনিস কি বলুন তো, যে বছরের পর বছর মানে কত বছর, এটাও তো একটা ব্যাপার আছে, যে কত বছর ধরে এটা টিকবে। তো সেখানে কোথাও যেন একটা মিথ আর সত্যতার মধ্যে কোথাও যেন একটা কন্ট্রাডিক্ট করছে, ঠিক যেরকম ভাবে রাম সেতুকে নিয়ে কন্ট্রাডিকশন হচ্ছে। তো রাম সেতুকে নিয়ে আমি পরবর্তীকালে অবশ্যই আমি ভিডিও বানাবো, মানে এই মানে এই সপ্তাহের মধ্যেই আমি রাম সেতুকে নিয়ে ভিডিও বানাবো। তো
এইটা হলো রাবণের যেটা দেহ সেটা পাওয়া গেছে। এছাড়া আরেকটা জিনিস আছে যেটা আরো প্রমাণ করে যে দেবী সীতাকে এখানে হরণ করে নিয়ে আসা হয়েছিল, সেটার প্রমাণটা দেওয়ার জন্য আমাদের একটা ঝর্ণার কাছে যেতে হবে। সেই ঝর্ণাটার নাম কি? সেটা হচ্ছে সদানীরা ঝর্ণা। সদানীরা ঝর্ণা মানে বহু বছর ধরে, আপনারা ধরুন দেবী সীতাকে লঙ্কেশ্বর রাবণ কবে হরণ করে নিয়ে এসেছিল, সেই তখন থেকে ঝর্ণাটা কিন্তু আছে, জল কোনোদিন শোকায়নি। এখানে কথিত আছে যেটা যে এখানে বলে নাকি যে দেবী সীতাকে প্রথমে যখন নিয়ে আসা হয়েছিল, আমরা সবাই জানি যে তাকে অশোক বাটিকাতে রাখা হয়েছিল, কিন্তু প্রথমে কয়েকটা দিন তাকে এই ঝর্ণার পাশে একটা কুটিরে রাখা হয়েছিল, কুটিরে বা গুহাতে রাখা হয়েছিল। তো তখন তিনি নাকি এখান থেকে তার প্রাত্যহিক জীবনের জলের যা যা দরকার ছিল, মানে আমরা যে কারণে জল ব্যবহার করি, তো স্নানের জল হোক বা যাই হোক, সেইটা তিনি এই ঝর্ণার জল তিনি ব্যবহার করতেন। এবং পরবর্তীকালে সীতাকে যখন দেবী সীতাকে যখন অশোক বাটিকাতে নিয়ে যাওয়া হয়, তখনও কিন্তু তাকে এখানে নিয়ে আসা হতো এবং এই ঝর্ণার জল তিনি তার প্রাত্যহিক জীবনের কাজে তিনি ব্যবহার করতেন। এবং এই প্রত্যেকটা জিনিস কিন্তু কথিত আছে, মানে প্রত্যেকটা জিনিস বলা হয়েছে। আর সীতার যে ছবি, দেবী সীতার যে ছবি, এটাও এআই দ্বারা নির্মিত। আমি এআই এর যে যে ছবিগুলো আমি দেখেছি গুগলে, তার মধ্যে আমার এই ছবিটা আমার বেস্ট লেগেছে, আমার কাছে বেস্ট লেগেছে বলে আমি এই ছবিটা এখানে দিয়েছি। তো আমি আরেকবার রিপিট করে দিই, রাবণের ছবি লঙ্কেশ্বর রাবণ এবং দেবী সীতার ছবি কিন্তু এআই দ্বারা নির্মিত। আর একটা ছবি আমি আপনাদেরকে দেখালাম যেখানে রাম ভগবান প্রভু শ্রীরামের মানে যে ক্যারেক্টারটা আমরা দেখতে পাচ্ছি, রাবণকে তিনি মেরে দিয়েছেন, সেইটা কিন্তু জল রঙে আঁকা ছবি। আর এটাই ছিল আজকের ভিডিও, শ্রীলঙ্কার পরিদর্শন। এরপর আরো জিনিস আসবে। তো থ্যাংক ইউ সো মাচ, দ্যাটস অল। আর চাটা আমারও জন্য, আর যে গোলাপ ফুলটা দেখছেন সেটাও আমার জন্য। এত পরিশ্রম করলাম, এইটুকু তো আমি ডিজার্ভ করি, তাই না? Thank you so much. That's all. Please keep watching and please subscribe my channel. Till then, goodbye.